সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে সফর করার পর বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অন্য একটা পর্যায়ে পৌঁছেছে। চীন বলেছে বাংলাদেশের যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা হবে। চীনের এই বার্তা কি শুধু একটি কূটনৈতিক বিবৃতি, নাকি দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত? বাংলাদেশকে ঘিরে কোনো বড় আঞ্চলিক সংকট তৈরি হলে বেইজিং শুধু বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে না, তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার প্রস্তুতি স্পষ্ট করেছে চীন। আর যদি ভারত ও বাংলাদেশের মধ্যে কখনো গুরুতর সামরিক উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে কি সেই সংকট শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য মুহূর্তের মধ্যে বদলে দিবে? সামরিক বিশ্লেষণে ভারতের সবথেকে সংবেদনশীল কৌশলগত অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডর বা চিকেন নেক্সের কথা উঠে আসে। তাহলে কি কোনো বড় আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে এই অঞ্চলও নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে? আজকের ভিডিওতে আমরা দেখব কেন বাংলাদেশ এখনো চীনের কাছে শুধু একটি বন্ধু রাষ্ট্র নয়, কেন বঙ্গোপসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে বাংলাদেশকে ঘিরে চীন ভারত প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করছে। বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় যে সম্পর্ককে শুধু অর্থনীতি এবং বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখা হতো, আজ সেটি ধীরে ধীরে কৌশলগত অংশীদারিত্বের রূপ নিচ্ছে। বেইজিংয়ের কাছে ঢাকা এখন আর কেবল একটি বন্ধু রাষ্ট্র নয়, বরং বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তর শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বেইজিংয়ের দৃষ্টিতে ঢাকা এখন আর শুধু একটি উন্নয়নশীল দেশের রাজধানী নয়, এটি একটি গেটওয়ে, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, ইন্দো প্যাসিফিকের সংযোগস্থল এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। চীনের কৌশলগত মানচিত্রে বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে যেখানে অর্থনীতি, নিরাপত্তা, যোগাযোগ এবং ভবিষ্যতের আঞ্চলিক প্রভাব সবকিছু একসঙ্গে মিলিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের সম্পর্ক যেন এক নতুন গতিতে ছুটছে। অবকাঠামো উন্নয়ন, বিশাল বিনিয়োগ, সড়ক ও রেল যোগাযোগ, বন্দর উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সবখানে সহযোগিতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের আগ্রহ শুধু একটি নদী প্রকল্প নয়, এটি একটি কৌশলগত উপস্থিতির ইঙ্গিত। ব্রিক্সে বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন এবং সাংহাই সহযোগিতা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পক্ষে বেইজিংয়ের অবস্থান, এসব যেন একের পর এক সিগন্যাল যা বলছে সম্পর্ক এখন নতুন স্তরে পৌঁছেছে। যৌথ বিবৃতিগুলোতে শুধু কথার ফুলঝুরি নেই, আছে পরিকল্পনা, আছে রোডম্যাপ, আছে ভবিষ্যতের দিক নির্দেশনা। বাণিজ্য বাড়ানো, অবকাঠামো শক্তিশালী করা, প্রযুক্তিগত উদ্ভাবন, তথ্য প্রযুক্তি খাতের সহযোগিতা, সৌরশক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সবকিছুই যেন একটি বড় কৌশলগত প্যাকেজের অংশ। বিশেষ করে কানেক্টিভিটি বা সংযোগ, এই শব্দটি এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ যে দেশ সংযোগ নিয়ন্ত্রণ করবে সে ভবিষ্যতের অর্থনীতি এবং প্রভাব নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখানে সবথেকে বড় ফ্যাক্টর। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত, আর কাছেই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ। এই অবস্থান বাংলাদেশকে শুধু একটি দেশ নয়, বরং একটি করিডোরে পরিণত করেছে, একটি ট্রানজিট হাব, একটি বাণিজ্যিক সেতু, একটি কৌশলগত কেন্দ্র। এই বাস্তবতায় বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন বাংলাদেশের স্থিতিশীলতা এখন শুধু ঢাকার জন্য নয়, বেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোনো অস্থিরতা মানে আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ এবং ভবিষ্যতের প্রকল্পগুলোর উপর সরাসরি প্রভাব। তাই চীন শুধু বিনিয়োগ করছে না, সে তার উপস্থিতি শক্ত করছে, তার প্রভাব বাড়াচ্ছে এবং তার অবস্থান নিশ্চিত করছে। কিন্তু এই গল্পে একটি বড় চরিত্র আছে, সেটি হচ্ছে ভারত। ভারতের জন্য বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, এটি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের লাইফলাইন এবং আঞ্চলিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যার ফলে নয়াদিল্লিও চায় না যে এই অঞ্চলে তার প্রভাব কমে যাক। চীনের ক্রমবর্ধমান উপস্থিতি তাই ভারতের কৌশলগত হিসাবকে আরো জটিল করে তুলেছে। এখানেই শুরু হয় আসল অ্যাকশন, প্রভাবের লড়াই, সংযোগের লড়াই, বিনিয়োগের লড়াই এবং ভবিষ্যতের নেতৃত্বের লড়াই। এটি সরাসরি কোনো যুদ্ধ নয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন একটি যুদ্ধের প্রস্তুতি। একটি বন্দর, একটি রেল লাইন, একটি প্রযুক্তির চুক্তি, সবকিছুই যেন একটি কৌশলগত অস্ত্র। বাংলাদেশ এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। এখানে একদিকে যেমন রয়েছে সুযোগ, অন্যদিকে রয়েছে ঝুঁকি, একদিকে উন্নয়নের সম্ভাবনা, অন্যদিকে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার চাপ। তাই প্রতিটি সিদ্ধান্ত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পদক্ষেপই হিসেব করে নিতে হচ্ছে। যদি ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়, তাহলে চীন, ভারত এবং অন্যান্য শক্তিগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে। সেই প্রতিক্রিয়া কেমন হবে
হবে তা আগে থেকে বলা কঠিন হলেও এতটুকু নিশ্চিত যে বাংলাদেশ তখন শুধু একটি দেশ থাকবে না, এটি হয়ে উঠবে একটি বড় কৌশলগত ফ্রন্টলাইন। বঙ্গোপসাগরের গুরুত্ব, আঞ্চলিক বাণিজ্যের প্রবাহ এবং ভবিষ্যতের যোগাযোগ নেটওয়ার্ক সবকিছু মিলিয়ে যে কোনো বড় সংকট দ্রুত বিস্তৃত হতে পারে। আর তখন এটি শুধু দ্বিপাক্ষিক বিষয় থাকবে না, বরং হয়ে উঠতে পারে একটি আঞ্চলিক এমনকি বৈশ্বিক ইস্যু। আর একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর আগের জায়গায় নেই। বাংলাদেশকে এখন আর শুধু একটি ছোট প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখা হয় না, বরং বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক এবং আঞ্চলিক কানেক্টিভিটির অন্যতম কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণেই বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ, প্রতিটি অর্থনৈতিক অংশীদারিত্ব এবং প্রতিটি অবকাঠামো প্রকল্প এখন আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িয়ে গেছে। চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যত গভীর করছে, ভারত ততই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখার কৌশল খুঁজছে, যার ফলে আজকের বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে যে প্রতিযোগিতা তৈরি হয়েছে সেটি মূলত প্রভাব, সংযোগ, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান নিয়ে, শুধু সীমান্ত রাজনীতি নয়। যদি ভবিষ্যতে বাংলাদেশকে ঘিরে কোনো বড় আঞ্চলিক সংকট তৈরি হয়, তাহলে সেটি কেবল দুই দেশের বিষয় হয়ে থাকবে কিনা সেটি হবে সবথেকে বড় প্রশ্ন। কারণ বর্তমান বাস্তবতায় দক্ষিণ এশিয়ার প্রতিটি বড় সংকট দ্রুত বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠতে পারে। তাই আজকের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যুদ্ধে কে জিতবে সেটা নয়, আসল প্রশ্ন দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের শক্তির ভারসাম্য কে নির্ধারণ করবে। আর সেই উত্তর খুঁজতে গেলে একটি নাম বারবার সামনে আসে, বাংলাদেশ। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে অনেক সময় সবথেকে বড় পরিবর্তন শুরু হয় সবথেকে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান থেকে। আজকের বাস্তবতায় বাংলাদেশ ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত শুধু একটি দেশের ভবিষ্যৎ নয়, পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণকেও প্রভাবিত করতে পারে। দেখুন, বাংলাদেশকে চীনের অবশ্যই লাগবে। চীনের এখানে ব্যাপক স্বার্থ আছে, যেমন বঙ্গোপসাগরে প্রবেশদ্বার এবং কৌশলগত অবস্থান। চীনের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে মালাক্কা ট্র্যাপ। তাদের অধিকাংশ জ্বালানি এবং বাণিজ্য মালাক্কা প্রণালী হয়ে আসে, যা যুদ্ধের সময় শত্রুপক্ষ সহজেই অবরুদ্ধ করে দিতে পারে। বাংলাদেশ বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকায় চীন যদি বাংলাদেশের বন্দর এবং সড়কপথ ব্যবহার করে নিজেদের ইউনান প্রদেশের সাথে সংযোগ তৈরি করতে পারে, তবে তারা মালাক্কা প্রণালী এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ অধিকার পাবে। দ্বিতীয়ত, ভারতকে মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপে রাখা। ভারতের ঠিক পাশেই বাংলাদেশের অবস্থান। বেইজিং এর জন্য ঢাকা যদি একটি শক্তিশালী বন্ধু হিসেবে পাশে থাকে, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া মোড়লগিরি বা প্রভাব অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিশাল বাণিজ্য বাজার এবং বিনিয়োগ ক্ষেত্র। বাংলাদেশের 17 কোটিরও বেশি মানুষের এই বিশাল বাজার চীনা পণ্য এবং প্রযুক্তির জন্য অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া চীনের তৈরি পোশাক শিল্প এবং অন্যান্য ভারী শিল্পের অনেক কারখানা এখন বাংলাদেশে স্থানান্তরিত করার মাধ্যমে চীন খুবই কম খরচে উৎপাদন বজায় রাখতে পারছে। চতুর্থ বিষয় হচ্ছে আন্তর্জাতিক ফোরামের সমর্থন। জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বেইজিং এর নীতি বা অবস্থানের পক্ষে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কূটনৈতিক সমর্থন চীনের বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশেরও ব্যাপক স্বার্থ আছে, যেটা শুধুমাত্র চীন পূরণ করতে পারবে। প্রথম বিষয় হচ্ছে মেগা অবকাঠামো উন্নয়ন এবং অর্থায়ন। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় গভীর সমুদ্র বন্দর, রেল লাইন, এক্সপ্রেসওয়ে, টানেল এবং সেতু নির্মাণে বিপুল পরিমাণ তহবিল এবং কারিগরি সহায়তা দিয়ে থাকে, যেমন পদ্মা সেতুর রেল লিঙ্ক বা কর্ণফুলী টানেল করতে সাহায্য করেছে। 2 নম্বর হচ্ছে সামরিক আধুনিকায়ন এবং অস্ত্র সরবরাহ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সরঞ্জামের সবথেকে বড় এবং সাশ্রয়ী উৎস হচ্ছে চীন। ফাইটার জেট প্লেন যেমন জেট-NC, সাবমেরিন ফ্রিগেট থেকে শুরু করে আধুনিক রাডার, মিসাইল সিস্টেম সবকিছুর জন্যই বাংলাদেশ চীনের উপরে অনেকাংশে নির্ভরশীল। নাম্বার 3, শিল্প এবং প্রযুক্তি স্থানান্তর। বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি, সৌরশক্তি এবং আধুনিক উৎপাদন শিল্পের দিকে ঝুঁকছে। চীন এক্ষেত্রে প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ প্রকৌশলী দিয়ে বাংলাদেশকে দ্রুত শিল্পায়নে সাহায্য করতে পারে। নাম্বার 4, তিস্তা ও নদী ব্যবস্থাপনার সমাধান। ভারতের সাথে পানি বন্টন চুক্তি নিয়ে দীর্ঘদিনের অচল অবস্থা কাটাতে তিস্তা নদী মহাপরিকল্পনার মতো মেগা প্রজেক্ট চীনের কারিগরি ও আর্থিক বড় বিনিয়োগ বাংলাদেশের কৃষি এবং অর্থনীতির জন্য বড় এক লাইফলাইন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।